সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও জুলাই অগ্রণী যোদ্ধা মেজর মোহাম্মদ জামাল হায়দার। শুভ সকাল স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল। জি স্যার, আমাদের আজ 5ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো। এই যে 1 বছরের সময়টা কেমন ছিল এবং প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই কেমন আপনার কাছে? 1 বছর অনেক লম্বা সময়। সেই সাসপেন্স এবং এক ধরনের উত্তেজনার মধ্যে দিয়ে গত 5 তারিখ শেষ হয়। আমার খুব স্পষ্টই মনে আছে সব কিছু। প্রত্যাশা একরকম যে সেই সময়টার প্রত্যাশা ছিল, সকালে যখন আসি টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আমরা রাও ক্লাবের সামনে প্রায় 150 অফিসার বা 200 অফিসার, অনেক ক্যামেরা, সবার আগ্রহ কেন জানি ওই রাওয়ার ওখানেই ছিল। আমার মনে হচ্ছিল যে সামহাউ সবার অ্যাটেনশনটাই ছিল যে রিটায়ার্ড অফিসাররা কি করেন। আমি অতগুলো ক্যামেরা একসাথে আসলে খেয়াল দেখি নাই। যাই হোক, অনেক ইভেন্টের মধ্যে দিয়ে ওই দিনটা কাটে। আমাদের আসলে প্রাপ্তি যদি বলি, ওই দিনের প্রাপ্তি বা ওই সময়টাতে প্রাপ্তি হচ্ছে আমি যখন 3:30টায় গণভবনে পৌঁছাই যাই, আমার মনে হয়েছে যে আমাদের প্রাপ্তিটা হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে যখন উত্তেজনাটা বাস্তবে আসার চিন্তা করি, তখন আমার মননে যে প্রাপ্তির ভাবনাটা আসে সেটা হচ্ছে যে আমরা যেন আবার আগের জায়গায় ফেরত না যাই। যে বিজয়টা বা যে আকাঙ্ক্ষা পূরণটা হয়েছে সেটা যিনি টেকসই হয়, সেইভাবে আমি প্রাপ্তিটা চিন্তা করি। তাহলে আমরা তো অনেক আলোচনার মধ্যে সবাই জানি 3টা জিনিস হচ্ছে খুব জরুরি প্রয়োজন ছিল। একটা হচ্ছে যারা এই অপরাধ করেছে তাদের বিচার, এক ধরনের সংস্কার, পুরো সিস্টেমের মধ্যে এক ধরনের সংস্কার। কোনটা হবে সেটা হয়তো বিবেচনার হইতে পারে, কিন্তু সংস্কারটা প্রয়োজন। আর হচ্ছে একটা নির্বাচন বা সরকার ব্যবস্থাপনা যাতে আবার ঠিক হয়, লাইনে, একটা সুন্দর প্রগতির লাইনের বাংলাদেশ উঠে যায়, সেইটা হচ্ছে প্রত্যাশা। এখন কিছু কাজ চলছে, আমাদের মাইন্ড গেম যেটা বলে যে কিছু কাজ আমি পেয়েছি ভাবছি, আবার কিছু হবে না মনে হচ্ছে, এইটার মধ্যে দিয়েই আসলে আগাচ্ছে। এটা তো ঠিক যে গত বছর 4 তারিখের চেয়ে আজকের গত দিন আগস্টের 4 তারিখ অবশ্যই আমাদের অনেক প্রাপ্তি আছে এবং আমরা এটাকে করতে পারবো। আমি আশাবাদী মানুষ, আমি ভাবি যে এটা সামনের দিকেই যাবে, পেছনে কেন যাবে। আচ্ছা, আপনি কিভাবে গণ অভ্যুত্থানে জড়িত হলেন? গণ অভ্যুত্থানে জড়িত হওয়াটা সব মানুষ যেভাবে দেখে, আমি তো আর রাস্তায় প্রথম থেকে কোটা আন্দোলনে যাই নাই, কিন্তু আমরা খেয়াল রাখছিলাম, যেহেতু আমি সচেতন একটা মানুষ এবং আগেও কিছু আমার অভিজ্ঞতা আছে আন্দোলন সংগ্রাম না হোক প্রতিবাদ করার। তো সেই জায়গাটা থেকে 17 তারিখে প্রথম আমি কল পাই হচ্ছে কর্নেল আব্দুল হক, যিনি রাওয়ার এখন চেয়ারম্যান। তিনি আমাকে কল করেন, বিকেলবেলা ওনার বাসায় যাই এবং সেখান থেকেই আমাদের যাত্রার শুরু। প্রথমে আমরা ছিল যে আমরা ছাত্রদের প্রতি সহমর্মী, সরকার যেটা করছে সেটা অবশ্যই অন্যায় করছে, আমরা কোনোভাবেই রক্তপাত চাচ্ছি না। এইভাবেই 17 তারিখ 18 তারিখ এরকম গেল। 19 তারিখে মিরপুর ডিওএইচএসে সকালবেলাতে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে, ছাত্রগুলো অসহায় হয়ে পড়ে। তখন স্থানীয় এমপির যে পান্ডা বাহিনী এবং পুলিশদের ওদেরকে ধাওয়া করে, এবং এটা কিন্তু মিরপুর ডিওএইচএসের সবার চোখের সামনে ঘটনাটা ঘটে। ঘটার পরে এক ধরনের ওই কমিউনিটিটার মধ্যে এক ধরনের খুব বড় করে ক্ষোভের সৃষ্টি হয়। সবাই ভিডিও করেছে, বাট কেউ কিছু বলতে পারছিল না। তখন থেকে স্যারেদের সাথে আমরা যোগাযোগ শুরু করি। 19 তারিখে 18 তারিখে আমি প্রথম লিখি দেয়ালে, আমার মনে আছে এই লেখাটা, আমি জানি না ইতিহাস কিনা, বাট আমি জুলাই মাসের 18 তারিখে প্রথম আমার প্রতিবাদটা লিখি স্প্রে পেইন্ট দিয়ে। তারপরে স্যারদের সাথে আমরা 23 তারিখে বসি রাত্রে 11টা পর্যন্ত। 23 তারিখে কারফিউ হয়। আমাদের কথা ছিল যে আমরা রিটায়ার্ড কমিউনিটি থেকে একটা বার্তা দেব জাতিকে যে আমরা এটা কোনোভাবেই পছন্দ করছি না, বিশেষ করে সামরিক বাহিনীকে যেভাবে কাজে লাগাতে চাচ্ছে ফ্যাসিস্ট, সেটার জন্য আমরা আমাদের কনসার্নটা রেইজ করতে চাচ্ছিলাম। তো এটা কোনো না কোনোভাবে হয় নাই। 2 তারিখে আমরা, শুক্রবার ছিল আমার মনে আছে, যে শুক্রবার হক স্যারের বাসাতেই আবার অনেক অফিসার আসছিলেন ওই দিন। কর্নেল হাসিন, সবাই চেনেন কর্নেল হাসিন স্যার, হক স্যার, নাজিম স্যার, অনেকেই ছিলেন এবং একটা আমরা সংবাদ সম্মেলনের মতো করে
আমরা এটা ইউটিউবে দিয়ে দিই 2 তারিখে। আর 2 তারিখে বিকেলবেলাতেই অনন্য অসাধারণ একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে মিরপুর ডিওএইচএসে একটা মিছিল শুরু হয়ে যায়। আমরা যখন আমাদের রেকর্ডিংটা শেষ করি, আমরা নিচে বৃষ্টি হচ্ছিল সেদিনও, এবং আমরা নিচে নামি দেখি যে মিছিলের মধ্যে মা তার বাচ্চাদের কিশোর ছেলে মেয়ে নিয়ে বৃষ্টির মধ্যেই মিছিল করছে। ইভেন আমি দেখি যে অফিসার গেমস ড্রেসে সেই মিছিল সেলের সাথে। তো প্রায় 2000 মানুষ সেদিন ছিল মিছিলে, এবং 3 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত মাইকিং করা হয় যেন এই মিছিলটা না করে কেউ। আপনি চিন্তাও করতে পারবেন না, ডিওএইচএস একটা হচ্ছে সামরিক চার্টারভুক্ত জায়গা, এবং সেখানে কিন্তু অনেক কিছু করা যায় না, প্রচুর রেস্ট্রিকশন। 3 তারিখে স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলটা প্রায় 2.5 গুণ হয়ে যায়, 6-7-8 লোক হয়ে যায়। এবং আমার কাছে ভিডিও আমি দেখলাম যে প্রায় 5.5 মিনিট ধরে মানুষ যাচ্ছে, তার মানে যথেষ্ট বড়। এবং সেই মিছিলটা কিন্তু আমরা যে মিছিলটা দেখে অভ্যস্ত বাংলাদেশে তা না, একেবারেই একটা উন্নত দেশে মানুষ প্রতিবাদ যেভাবে করে ঠিক সেই স্টাইলে, কোনো ভাষাও জঙ্গি না, কিছুই না, বাট মানুষ তাদের মতামত প্রকাশ করছে, এবং এইজ গ্রুপিংটাও অনেক অন্য রকমের। মানে ওই ভিডিওগুলো মানুষের দেখা উচিত, যে মানে আন্দোলনটা কিভাবে ছড়িয়েছিল মানুষকে ক্ষোভেশন। বাট গোড়াটা হচ্ছে এক জায়গায়। 16 তারিখে যখন আবু সাইদ মারা যায়, সে যখন তার বুকটা পেতে দেয় অন্যায়ের বিরুদ্ধে, তখন আসলে সবার মাঝেই একটা ক্ষোভ ছড়ায় ব্যাপকভাবে। সেটাই আমি মনে করি যে সাধারণ মানুষ একেবারে কুইকলি কানেক্ট হওয়া। এরপরে যমুনা টিভিতে আমাদেরকে দেখালো, আমরা শহীদ মিনারে আসলাম, আমাদের লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার মার্চ ফর জাস্টিসে গেল 11 তারিখে। তো সেই সব কিছু মিলেই আমার মনে হয় যে এই আন্দোলনে বাংলাদেশ একটা মেসেজ পেল যে না, রিটায়ার্ড আর্মি অফিসার বা তাদের সন্তান, তাদের এই যে কমিউনিটি, তারা আলাদা করে মানে সাহস করে যে সবার সাথে আসতে পারে। সেটাই হচ্ছে দারুণ একটা ব্যাপার মনে করি আমি। আপনি বলছিলেন আপনার গ্রাফিতির কথা, আপনি প্রথম দেওয়ালে কি লিখেছিলেন এবং এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এসেছিল? আচ্ছা, মাথায় আসছিল যে এরকম আমি সকালবেলা ফুটবল খেলি, তো বনানী ডিওএইচএসে খুব সুন্দর একটা ফুটবল কমিউনিটি আছে, তো আমি ফুটবল খেলি, আর প্রতি শুক্রবার শনিবারে খেলা হয়, আর আমার বাসার ওরা খুব অপেক্ষা করে যে আমাকে ওদেরকে নিয়ে নাস্তা করতে যেতে হবে। তো অত ওরকম মানে সময়ের মধ্যে মাত্র 16 তারিখে ঘটনা ঘটলো। তো ওই দিন আমি ফুটবল খেলার পরে ওরা অপেক্ষা করছিল যে বাইরে যাবে, বাট আমি বাইরে যাওয়াটা মানে এমনি একটা ক্ষোভ কাজ করছিল। তো 300 ফিটে যখন উঠি তখন দেখলাম যে এই প্রথমবারের মতো আমার স্ত্রী এটা নিয়ে কথা বলছে। মানে ও নর্মালি রাজনীতি নিয়ে কথা বলা, আমার উত্তেজিত হওয়া, এগুলো পছন্দই করে না। তো ও ওই দিন কথা বলতেছে, আমার ছোট মেয়েও দেখলাম এটাতে খুব কনসার্ন জানাচ্ছে যে তারা বিকেলে এরকম আলোচনা হয়েছে, কেন মারলো। তো আমার গাড়িতে একটা স্প্রে পেন ছিল, গাড়িটা অনেক পুরনো, মাঝে মাঝে মানে পুরনো জায়গাটা ঢাকার জন্য আমি স্প্রেটা করে রাখতাম ডেন্টিং পেন্টিংয়ের চেয়ে। ওইটা দিয়ে প্রথম 300 ফিটে লিখি ছাত্রলীগ ফ্রি। প্রথম লেখাটা হচ্ছে ছাত্রলীগ ফ্রি, যেটা এই 1 মাস আগে দেখলাম মুছে দিছে, এতদিন ছিল। এরপরে আমি ওখানে একটা চত্বর ছিল জয় বাংলা চত্বর, ওইটা এখন নাম হয়েছে শহীদ জিয়া চত্বর, তো ওখানে লিখি যে ছাত্রলীগ মুক্ত এলাকা। তারপরে মেইন যে টানেলটা 4 নম্বর টানেলের ওখানে কাচের একটা ঘর আছে, ওখানে আবার লিখি যে ছাত্রলীগ মুক্ত এলাকা। বিকজ আমার প্রথমে কষ্টটা হচ্ছিল যে সরকারি অ্যাপারেটাস যারা আছেন তারা তো তাদের মতো করে আন্দোলন দমন টমন করবে, কিন্তু এটার মধ্যে হেলমেট হাতুড়ি ছাত্ররা নিরীহ ছাত্রদের উপর ঝাঁপায় পড়ে, সেটা আমার বিরক্তিটা বেশি লাগে। তো ওইটা লেখার পরে আমি পরবর্তীতে ওখানে গিয়ে দেখি যে ওটা মুছেছে, তখন আমার মনে হয় যে বা ভালো তো, মুছাটা কেন, তার মানে তো কাজ হচ্ছে, এটা তো ইম্প্যাক্ট ফেলতেছে। পরে আমি গভীরভাবে চিন্তা করি যে এই লেখাটা আমার চালাতে হবে, এবং আমি মানিকদি এলাকায় আমার বন্ধু যারা রাজনীতি করে তাদেরকেও বলছি যে তোমরা এই কাজটা করো, এবং আমি নিজেও করি। আমি এরপরে ইসিবি এলাকায় লিখি, এই লেখাটাও বোধহয় একটা মানে প্রথম হতে পারে। এটা হচ্ছে এই লেখাটা ছিল হচ্ছে গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই। গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই। তো আমার কাছে মনে হতো যে বাকি সব দ্রোহযুক্ত মানুষ বা যারা কষ্ট পাচ্ছে তারা এই লেখাটা দেখে একটু উজ্জীবিত হবে, এইটা আমার কাছে বোধে আসতো। এর পরবর্তীতে 3 তারিখে আমি লেফটেন্যান্ট ইমরান কাজল, ক্যাপ্টেন শোয়েব আমান, এরা সারা রাত ভরে
ও বাসটা আছে লেখা শুরু করলাম। এই জন্য লিখলাম যে বাসটা তো অনেক দূরে যায়, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যায়, ওখানেও মানুষ দেখুক। লেখার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে গিয়ে মানুষকে কানেক্ট করা, যে আমার মতো দ্রোহযুক্ত মানুষ যারা, তারা উজ্জীবিত হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ওখান দিয়ে যত যারা নাকি দমন নিপীড়ন করছে, তারা ওই লেখা দেখে যাতে ভয় পায়। মানে ওই লেখাটা দেখলে ও চিন্তা করবে যে বিচার চাচ্ছে না, ফাঁসি চাচ্ছে না, একদম কল্লাই চাচ্ছে। লেখাগুলো এরকমই হওয়া উচিত, তাতে ও সম্বিত ফিরে পায় যে ওই কাজটা আমি করা উচিত না, কারণ মানুষ কিন্তু আমার কল্লাটা নিয়ে নিবে। এটা একটা মানে আমার ব্যাখ্যাটা আর কি, আমার মাথার মধ্যে এটাই ঘুরতো তখন। আচ্ছা, গণঅভ্যুত্থানে বীর যোদ্ধারা যারা প্রাণ হারিয়েছেন এবং যারা প্রাণ দিয়েছেন এবং অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, এই যে তাদের পরিবারকে বা তাদেরকে কি আসলে কতটা মূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে কতটা শ্রদ্ধা দিতে পেরেছি আমরা? আচ্ছা, এটা অত্যন্ত দামি একটা প্রশ্ন। এটা তো জাতির বিবেকের প্রশ্ন। তো যিনি মারা গেছেন তিনি গুড ফেথে মারা গেছেন, এবং আমি সেই জিনিসটা এখানে না, 71 সালের যিনি মারা গেছেন তার অনুভূতিটাও ভাবার চেষ্টা করি, যে তিনি মারা গেছেন কিন্তু গুড ফেথে, যে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ হবে। আর এখন যারা মারা গেল তারা, যেহেতু আমি একটু ডিফারেন্টলি এই আন্দোলনটাকে দেখি, আমি ভেবে নিছি যে এটা সার্বভৌমত্ব বিরোধী শক্তির বিরুদ্ধে আমার আন্দোলনটা ছিল, আমার পার্সোনালি। তো উনিও ভেবেছেন, যিনি মারা গেছেন, যে তিনি ফ্যাসিস্ট মুক্ত এবং একটা শত্রু দেশের রাহু মুক্ত হবে বাংলাদেশ, সেই আশা নিয়ে মারা গেছেন। তো মারা গেছেন, তার আসলে প্রাপ্তির জায়গাটা নাই, তিনি একটা ফেথ নিয়ে মারা গেছেন হবে। যিনি বেঁচে আছেন তিনি কিন্তু অত্যন্ত কঠিন একটা বাস্তবতার মধ্যে, তাকে কতটুকু অ্যাটেন্ড করেছে আমার আমার আমি যতটুকু খবরের কাগজে দেখেছি প্রত্যাশা মাফিক না। কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় অনেক জং ধরা আছে, মরিচা ধরা আছে, এগুলো কোনোভাবে, এগুলো অনেক স্মার্টলি করা যেত। তাতে ওরা আমার মনে হয় যে অ্যাটলিস্ট সহমর্মিতা পেত। আমরা তো দেখতেও পাচ্ছি যে ওদের অসন্তুষ্টিটা কিন্তু ভেসে উঠতেছে, যার কারণে এটা একটা, ওদের আত্মত্যাগ ছাড়া তো এত বড় পাষাণ আমাদের থেকে, পাথর আমাদের জাতীয় জীবন থেকে নামতো না। তো আমার মনে হয় না তাদের মূল্যায়নটা সেভাবে এখনো হয়েছে। এখনো সম্ভব, আমি বিশ্বাস করি তখনই সম্ভব যখন ওই যে স্বপ্নটা যে নিয়ে মারা গেছেন, উনি হয়তো চিন্তা করেছিলেন যে ফ্যাসিস্ট গেলে আমার হবে, কিন্তু আসলে স্বাধীন, সার্বভৌমত্ব এবং একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন, ওই যে জেনারেশনের মানুষগুলো মারা গেছেন, আমার মনে হয় তাদের এই স্বপ্নটা আমরা পূরণ করলে সেটা সম্ভব। এখনো হয় নাই, বাট আমাদেরকে তো আশা নিয়ে বাঁচতে হবে। আমি মনে করি যে সম্ভব, সেটাই আমাদের কাজ করতে হবে। যিনি করবেন না তিনি মারাত্মক রকমের তার ইমানের সাথে মানে আনজাস্টিস করবেন আর কি। আচ্ছা, এই বছর শেষে সবগুলো বিষয় নিয়ে আপনি কি ভাবছেন? 1 বছর চলে গেছে, আমি এখন আমার মাথাতে যেটা আসছে, আমি তো বলেছি আগেই যে আমার কাছে এই আন্দোলনটা ছিল, ইভেন যমুনা টিভি তখন 3 তারিখে যখন আমাকে বলে, তখনও আমি বলেছিলাম সার্বভৌমত্বের জায়গাটাতে আমার খুব অ্যাট্রাকশন। ফ্যাসিস্ট রেজিমে 6টা বড় কাজ হয়েছিল, খারাপ কাজ হয়েছিল। গণহত্যা বলেন, গণতন্ত্র হত্যা বলেন, দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা বলেন, ইসলামিস্টদেরকে দমন করা বলেন। সবচেয়ে বড় কাজ হয়েছিল হচ্ছে সার্বভৌমত্বের জায়গাতে সবচেয়ে ক্ষতি হয়েছিল, এবং সেটা কিন্তু স্বাধীনতার নামে, মানে স্বাধীনতার ক্যানভাস করে নিয়ে এই কাজটা করছিল। তো আমি যেটা ভাবি যে প্রথম কাজ হচ্ছে সবার উপরে সার্বভৌমত্ব। আমার একটা গরিব দেশ এবং অনেকগুলো মানুষ, অনেক লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগে এই দেশটার জন্ম হয়েছে। আমাকে সার্বভৌমত্বটা হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে সুশাসন। তো সুশাসনটা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষ এতই ডাইনামিক, আমি অন্তর দিয়ে বিশ্বাস করেছি যে বাংলাদেশের মানুষ চরম ডাইনামিক। সুশাসনটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই, এটা খুবই ভালো হবে। সেই প্রত্যাশা নিয়েই আমি আগাচ্ছি। আমার নিজেরও অনেকগুলো কাজ আছে কৃষকদেরকে নিয়ে, সো আমি সেগুলো বাস্তবায়ন করতে চাই, এবং এটা দারুণ একটা সুযোগ। নষ্ট করলে আসলে আমরা আর ফিরে যাইতে পারবো কিনা আমরা জানি না, মানে আমরা আবার ঘুরে আসতে পারবো কিনা। এই জন্য এটা লাস্ট সুযোগ। সবাইকে শুধু এতটুকুই বলতে পারি, একটু একটু মানে স্বার্থ চিন্তা বাদ দিয়ে একটু দেশের কথা ভাবেন, এটা আমাদের শেষ সুযোগ। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।
দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।